আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সাধারণ একটি রেসিপি। তো চলুন সরাসরি দেরি না করে চলে যাই মূল রেসিপিতে। সকলকে অনুরোধ করছি না টেনে শেষ পর্যন্ত দেখার। আসসালামু আলাইকুম। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে গরম প্যানে তেল দিয়েছি। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব মিডিয়াম টু লো হিটে রেখে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এবার দিয়ে আরও একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যেন আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে এর জন্য। এবার 1 মিনিট পরে ফিরে এসেছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এবার দিয়ে আরও একটু সময় নিয়ে এটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পাতলা পাতলা করে আলু। এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ আলু ব্যবহার করেছি। এবার আলুটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে আলুটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তাহলে আলুর যে একটা গন্ধ সেটা থাকবে না, আলুটা ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগবে আর মশলাটা আলুর ভিতরে অনেক সুন্দরভাবে প্রবেশ করবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিংড়ি। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা নিয়েছি, এর জন্য খোসাটা ছাড়িয়ে নিইনি। আপনারা চাইলে চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি সামান্য জিরে গুঁড়ো। এবার দিয়ে সব কিছু আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে কষিয়ে নিব যেন চিংড়ি মাছের কোনো কাঁচা গন্ধ না থাকে এর জন্য। চিংড়ি মাছটা এখানে এক্সট্রাভাবে ভেজে নেওয়ার দরকার নেই, কারণ রান্নার সময় একটু সময় নিয়ে কষিয়ে নিলে কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে আর চিংড়ি মাছের যে গন্ধটা সেটাও আর থাকবে না। আমি এখানে এক্সট্রা কোনো পানি দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি না। চিংড়ি মাছ থেকে যে পানিটা বেরিয়ে এসেছে, আলু থেকে যে তেলটা ছিল সেই তেলে কিন্তু চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে। এই জন্য চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে আমি আলু আর চিংড়ি মাছটাকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারাও এভাবে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগবে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে ধুয়ে রাখা 1 মুঠো পরিমাণ পালং শাক। এখানে আমি পালং শাক নিয়েছি 1 মুঠো থেকে একটু বেশি। আপনারা চাইলে পালং শাকের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার পালং শাকটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, কারণ পালং শাকটা সবটা দিয়ে একসঙ্গে নেড়ে দিলে সাইড দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার একটু কমে আসলে এটাকে ভালোভাবে আলতো হাতে নেড়ে চেড়ে নেবেন। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার দরকার নেই, কারণ পালং শাক এমনিই পানি জাতীয় শাক, এর থেকে অনেক বেশি পানি বেরিয়ে আসবে এর জন্য। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন বলক আসার পরে কিন্তু শাক থেকে অটোমেটিক পানি বেরিয়ে এসেছে। এবার শাকটা আরও কমে গেলে শাক থেকে কিন্তু আরও কিছুটা পানি বেরিয়ে আসবে। আর আমি শাকটা অনেক বেশি সেদ্ধ করব না, আমার শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এখানে সুন্দর একটা মিষ্টি ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করছি। আপনারা চাইলে কাঁচামরিচটাকে বাদ দিতে পারেন। এবার কাঁচামরিচটা দিয়ে আরও 1 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর কেউ যদি চান যে আপনারা পালং শাকের পানিটা পুরোটাই শুকিয়ে নেবেন, সেক্ষেত্রে পালং শাকের পানিটা পুরোটা শুকিয়ে নিতে পারেন। আমি পালং শাকের পানিটা শুকিয়ে নিলাম না, কারণ পালং শাকের পানিটা শুকিয়ে নিলে শাকটা আরও বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন খেতে এত বেশি মজা লাগবে না এর জন্য। আমার শাকটা রান্না হয়ে গেছে, এবার নেমে গরম গরম পরিবেশন করব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অথবা অন্য কোনো লাইভে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন নিজের প্রিয় মানুষগুলোকে। আর অবশ্যই কাউকে ঠকানোর আগে চিন্তা করবেন, কাউকে ঠকালে নিজেও ঠকে যাবেন। আল্লাহ হাফেজ।